আজকের ক্লাসে আমরা পড়ব দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কার্য, ক্ষমতা এবং শক্তি। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন হয় এখান থেকে এবং খুবই সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে এবং বোঝার তো দারুণ, মন দিয়ে শুনবে। শুরু করছি একদম ইনিশিয়াল কার্য দিয়ে। তোমরা ছোটবেলায় পড়েছো কার্য কাকে বলে। কার্য বলে হলো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং তার ফলে যদি বস্তুটা এই বলের প্রয়োগ বিন্দুর মানে যেখানে বলটা প্রয়োগ করা হলো সেই প্রয়োগ বিন্দু যদি স্মরণ ঘটে, মানে বস্তুটারই এক কথায় যদি স্মরণ ঘটে, মানে এখানে ছিল বস্তুটা এখানে গেল, এই যে স্মরণটা ঘটলো, তাহলে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। এবং তার মানে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হলো কার্য ইকুয়াল টু বল ইনটু স্মরণ। মানে যদি প্রযুক্ত বল কার্য করে অর্থাৎ বস্তুটা যদি স্মরণ ঘটে তাহলে সেই কৃতকার্যের পরিমাণ হলো যে বলটা আমি প্রয়োগ করেছি এবং তার ফলে যতটা স্মরণ ঘটিয়েছি তার গুণফল। অবভিয়াসলি যদি স্মরণ শূন্য হয়, যতই আমি বল প্রয়োগ করি না কেন, বল ইনটু শূন্য যদি নিই তাহলে তার অ্যান্সার শূন্য হয়, দ্যাটস মিন কার্য সেখানে শূন্য। অর্থাৎ যদি আমি কোনো বল প্রয়োগ করি কোনো বস্তুর উপর কিন্তু বস্তুটা যদি আমি স্মরণ ঘটাতেই না পারি তাহলে কিন্তু সেই বলটাকে বলা হয় কার্যহীন বল, মানে সেই বল দ্বারা কার্য হলো না। এটা মনে রাখবে, এটা হলো কার্য। তাহলে আমার বক্তব্য হলো কার্য ইকুয়াল টু বল ইনটু স্মরণ। কোন বল? যে বলটা বস্তুটার উপর প্রয়োগ করা হয়েছে সেই বলটা। আর স্মরণ কোনটা? সেই বলটার প্রয়োগ বিন্দু বরাবর বস্তুটার যে স্মরণ ঘটেছে সেটা হলো সেই স্মরণ। অর্থাৎ বলের দিক আর স্মরণের দিক কিন্তু অবশ্যই এক, এটা কিন্তু খেয়াল রাখবে। মানে এদিকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে স্মরণটা এদিক ঘটেছে, তখন কার্য ইকুয়াল টু দিস বল ইনটু স্মরণ। তো প্রশ্ন হলো যে যদি কোনো বস্তুর উপর অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করা হয় তাহলে কি ঘটবে। অর্থাৎ মনে করো এই বস্তুটাকে আমি এই বরাবর ঠেলছি বা কোনো একটা কিছু দিয়ে টানছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুটা এই অনুভূমিক দিকের সাথে একটা কোণ করে রয়েছে থিটা। তাহলে বস্তুটা কিন্তু এই বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু তবুও আমরা দেখব বস্তুটার স্মরণ কিন্তু এই বরাবরই হয়, মানে বস্তুটা কিন্তু সামনের দিকে এগোয়। কেন? কারণ যখন আমি এই বরাবর বল প্রয়োগ করছি তখন যেহেতু একটা অ্যাঙ্গেল করে বলটা প্রয়োগ করছি তার ফলে এই বলটা কিন্তু আর এই বলটা থাকে না, এই বলটার সাথে সাথে দুটো উপাংশ বলে ভাগ হয়ে যায়। জানি যখনই কোনো বল আমরা অনুভূমিক হোক বা উলম্ব হোক কারোর সাথে কোণ করে অ্যাপ্লাই করি তখন সেই বলটা দুটো বলে ভাগ হয়ে যায় আর মেইন বলটা কিন্তু থাকেই না। অর্থাৎ এই দুটো বলে ভাগ হয়ে যাবে, একটা উলম্ব বরাবর একটা অনুভূমিক বরাবর, এর দুপাশে। তো এবার যেদিকে থিটা সেই কম্পোনেন্ট হয় এফ কস থিটা, যেদিক থিটা নেই সেদিকটা হলো এফ সাইন থিটা। এবার অবভিয়াসলি এফ সাইন থিটা বরাবর বস্তুটা যেতে পারে, এফ কস থিটা বরাবর যেতে পারে, কিন্তু দেখা যায় বস্তুটার যে ওজন সেটা তো নিচে দিকে কাজ করে, সেই ওজনের দ্বারা এই এফ সাইন থিটাটা প্রতিমিত হয়ে যায় বা ম্যানেজ হয়ে যায়, বাকি থাকে এফ কস থিটা। অর্থাৎ এই এফ কস থিটা বলটার জন্যই বস্তুটা সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ বস্তু যদি স্মরণ এদিকে হয় তাহলে এই বলটার এই কম্পোনেন্ট দ্বারা বস্তুটার স্মরণ এস ঘটেছে। অর্থাৎ এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে এফ, কিন্তু তার এফ কস থিটা পার্টটাকে স্মরণ ঘটাতে কাজে লেগেছে। অর্থাৎ এই এফ কস থিটা পার্টটাই কিন্তু কার্য করতে কাজে লেগেছে। অর্থাৎ সেক্ষেত্রে কার্য ইকুয়াল টু হবে হলো বল পার্টটা শুধু এফ কস থিটা আর স্মরণ তো এস, দ্যাট ইজ এফ এস কস থিটা। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে কার্য এটাই কিন্তু সাধারণ সমীকরণ। কারণ এখানে যদি আমি থিটার মান আবার 0 বসিয়ে দিই তাহলে কিন্তু w ইকুয়াল টু বেরিয়ে যাবে এফ এস, কারণ cos 0 1 ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ যদি থিটা কোণ করে বল অ্যাপ্লাই করি তাহলে কার্য ইকুয়াল টু এফ এস cos থিটা, এবং সেই থিটা যদি 0 হয় মানে যেদিকে বল সেদিকেই যদি স্মরণ ঘটে তাহলে w ইকুয়াল টু এফ এস। এখান থেকে বোঝা যাচ্ছে আবার দেখা যাচ্ছে দেখো এফ ভেক্টর রাশি, বল স্মরণ ভেক্টর রাশি। এবার দুটো ভেক্টর রাশি যখন আমি গুণ করে একটা রাশি পাচ্ছি এবং তখন দেখছি গুণফলটার মান যখন নিই তখন সে এফ এস কস থিটা হয়।
আমরা ভেক্টর থেকে শিখেছি যে f s cos দুটো ভেক্টরের গুণফল কখন cos থিটাতে আসে, যখন তাদের ডট গুণ করা হয়। অর্থাৎ কার্য w is equal to f vector dot s vector, that is equal to f s cos theta। এই হয়ে গেল আমার কার্য। এবার যদি কোনোভাবে আমি বলটা এই দিকে অ্যাপ্লাই করতাম একদম উপর দিকে, তাহলে কিন্তু দেখো অনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা থিটা হতো, সরি থিটাটা হতো, যে থিটাটা ভ্যালু আমি জানতাম 90। থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে আমি অবভিয়াসলি জানি থিটার ভ্যালু যখন 90 হয়ে যায় তখন কিন্তু তার অনুভূমিক কম্পোনেন্টটা শূন্য হয়ে যায়। যদি শূন্য নাও মানো তাহলে অনুভূমিক কম্পোনেন্টটা কি হবে, f cos 90। এবার cos 90 মানে তো আমরা শূন্য জানি, তাহলে শূন্য হয়ে যায়। সেক্ষেত্রে কার্যকরটা কি দাঁড়াবে, কার্যকরটা দাঁড়াবে f s cos 90 that is equal to 0। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমি দেখি সেই বলটা কোনো কাজ করতে পারে না। অর্থাৎ আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি এবং যদি বস্তুর সরণ না ঘটে তাহলে তো কার্যহীন বল অবশ্যই। কিন্তু বলটা যদি প্রয়োগ করি এবং তার প্রয়োগটা যদি আমার ওই মানে যেদিকে সরণ ঘটছে, মানে বল প্রয়োগ করার পর যদি বাইরে সরণ ঘটেও, কিন্তু যেদিকে সরণ ঘটছে তার সাথে যদি বলটা আবার লম্বভাবে কাজ করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখি কার্যর ভ্যালু শূন্য হয়। দ্যাটস মিন কোনো বল যদি কাজ করতে মানে সরণ ঘটাতে না পারে সেই বলটাও কার্যহীন বল। আবার যদি কোনো বল সরণ ঘটাতে সক্ষম, কিন্তু যদি বলটা তোমার সরণের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, সেক্ষেত্রেও সেই বলটাকে বলা হয় কার্যহীন বল। ফর এক্সাম্পল, তুমি যদি একটা সুটকেসকে নিয়ে তুমি চলে হাঁটছো, তাহলে এর ফলে দেখা যাবে তোমার সুটকেসটার উপর তোমার অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে এবং তুমি সামনের দিকে হেঁটে যাচ্ছ, মানে সুটকেসটাও তোমার সাথে সামনের দিকে চলে যাচ্ছে। এক্ষেত্রে অভিকর্ষ বলটা তোমার নিচের দিকে কাজ করছে এবং তার অভিকর্ষ বলের সাপেক্ষে তুমি সামনের দিকে গিয়ে যাচ্ছ, অর্থাৎ অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে অভিকর্ষ বলটার জন্য ওই সুটকেসের ওপর কিন্তু কোনো রকম কার্য হচ্ছে না, মানে এক্ষেত্রে অভিকর্ষ বলটা কিন্তু কার্যহীন বল। মানে একটা কোনো বস্তু সংস্থার মধ্যে অনেক রকমের বল কাজ করে দেখবে, এবং সেই বলটার মধ্যে যে বলগুলো এই দুটো কন্ডিশন মেনে চলবে, মানে যেটা সরণ ঘটাতে পারবে না এবং যদি সরণ ঘটায়ও বা সেই সরণটা ওই বলটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, তাহলে সেই বলগুলোকে বলবো আমি কার্যহীন বল। এটা একটা পার্ট গেল। আরো দুটো পার্ট আছে, সেটা হলো ধনাত্মক কার্য আর ঋণাত্মক কার্য। আমি এখনই বললাম একটা বস্তু, আচ্ছা আরেকটা জিনিস আগে বলে দিই তারপর ওটা বলছি। যদি একটা বস্তু সংস্থা থাকে, মানে একটা দুটো তিনটা চারটা একসাথে বস্তু থাকে, তার উপর বল প্রয়োগ করা হয়, তাহলে এই তিনটা মিলে একটা কোনো পয়েন্ট ধরা হয় ভরকেন্দ্র টাইপের, যে যেই বল যার উপর বলটা সমস্ত বলটা প্রয়োগ করা হচ্ছে এবং তার সরণের সাথে গোটা বস্তুটাই কিন্তু সরণ ঘটে, এবং তখন বলা হয় এই মানে যদি কার্য W ইকুয়াল টু এই যে বলটা প্রয়োগ করছে বল আর গোটা বস্তুটা সরণ সেম। সিমিলারলি কোনো বস্তুর উপর যদি বিভিন্ন রকম বল প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু তার বিভিন্ন বলের জন্য যে বিভিন্ন সরণ ঘটে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কার্য বের করে নেবো। কার্য বের করে নিয়ে আমি টোটাল কার্যটা বের করবো। মানে যদি অনেকগুলো বল একটা বস্তুর উপর অ্যাপ্লাই হয়, তাহলে প্রত্যেকটা বল দ্বারা মানে সব বল দ্বারা মোট কৃত কার্য হয় ইন্ডিভিজুয়াল কার্যর যোগফল। হয়ে গেল। এবার পড়ি ধনাত্মক কার্য ঋণাত্মক কার্য। ধনাত্মক কার্য বলছে যদি কোনো বস্তু সংস্থার মধ্যে ওর মধ্যে অলরেডি কোনো একটা বল ক্রিয়েট হয়ে আছে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এবং আমরা যখন কোনো বল প্রয়োগ করছি সেই বলটা যদি ওই বস্তুটার উপর যে অভ্যন্তরীণ অলরেডি বল রয়েছে সেই বলটার দিকেই কাজ করি, তাহলে কিন্তু দেখবো যে বস্তুটার উপর একটা অলরেডি বল ছিল একটা দিকে, সেই দিকে অর্থাৎ ওই বলটার দ্বারা সরণ হতোই, আমি তবুও নিজে থেকে একটা বল প্রয়োগ করে সেই দিকে সরণ ঘটাচ্ছি, তখন কিন্তু আমার বল কোনো কাজ করলো না। দ্যাটস মিন সেই কার্যটাকে বলা হয় ঋণাত্মক কার্য। কিন্তু অভ্যন্তরীণ বলটা যেদিকে বস্তুটাকে নিয়ে যেতে চাইছে, আমি যদি তার বিরুদ্ধে গিয়ে উল্টো দিকে বস্তুটা সরণ ঘটাই, তাহলে কিন্তু আমার বলটা ওই বলের বিরুদ্ধে কাজ করবে এবং তখন সেই কার্যটাকে বলা হয় ধনাত্মক কার্য। ফর এক্সাম্পল, কোনো একটা বস্তুকে তুমি ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছ, সেক্ষেত্রে বস্তুটার উপর নিচের দিকে কিন্তু mg একটা বল কাজ করছেই, যেটাকে বলা হয় ওর অভিকর্ষ বল। তুমি তবুও তাকে নিচের দিকেই নামাচ্ছ তোমার বল F দিয়ে, অর্থাৎ এক্ষেত্রে তোমার বলটা কিন্তু নেগেটিভ।
কারণ এই যে তোমার বলটা দিচ্ছ সেটা কিন্তু যেদিকে ওর বল রয়েছে সেই দিকেই, অর্থাৎ এটাকে বলা হয় বলের দ্বারা কার্য। এবার তুমি যদি এই জিনিসটাকে ওপরের দিকে ওঠাও তাহলে তুমি কিন্তু mg বলটার বিরুদ্ধে ওপরের দিকে উঠাবে, তখন কিন্তু তোমার এই কার্যটা কিন্তু ধনাত্মক কার্য তোমার। এবার যদি কোনো একটা বক্র পথে কোনো বস্তুর উপর কার্য করা হয়, মানে মনে করো কোনো একটা বস্তুকে এই পথে সরণ ঘটানো হলো, মনে করো এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, তাহলে কিন্তু সেক্ষেত্রে বল এফ বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে ঠিকই, কিন্তু বস্তুটার সরণ কিন্তু এখানে হচ্ছে না, এখানে কিন্তু বস্তুটা হচ্ছে দূরত্ব। কারণ দেখো বস্তুটা বাঁকা পথে আছে, আর সরণ বলতে বোঝায় একদম সোজা পথ। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সরণ, কারণ আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব সরণের সমান, মানে ক্ষুদ্র দূরত্ব কিন্তু স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, অর্থাৎ এটা প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল সরণ। যদি আমি একটা ছোট্ট একটা কোনো জায়গা নিই এবং তার সরণ যদি ধরি dx এবং তার উপর বল প্রয়োগ করা হচ্ছে a, তাহলে এইটুকু সরণের জন্য যে কৃতকার্য হয়েছে সেটা যদি খুব কম হয় সেটা dw ধরলাম, ক্ষুদ্র বস্তুটা d ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কিন্তু হবে f ইন্টু dx। এবং এইভাবে যদি আমি কৃতকার্য বের করি তাহলে এই কৃতকার্যের প্রথম একদম সম্পূর্ণটা বের করতে গেলে আমাকে করতে হবে ইন্টিগ্রেশন, মানে সেক্ষেত্রে যদি আমি কার্য বের করি দ্যাটস কার্য ইকুয়াল w ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b, মানে a থেকে b পর্যন্ত আমাকে কার্যটা কমপ্লিট করতে হবে এবং তার ইন্টিগ্রেশনের মাঝখানে f dx। এটাকে বলা হয় একটি বক্রপথে যদি কোনো বস্তু থাকে তাহলে তার উপর অ্যাপ্লাইড বল দ্বারা কৃতকার্য রাশিমালা হয়ে গেল। এটা আমরা কার্য শক্তি উপপাদ্যতে আবার ব্যবহার করব, যেখানে খুব প্রয়োজন। এটা শিখে গেলাম কার্য। আমরা কার্যের একক মনে রাখবে, কার্য মানে বল ইনটু সরণ, বল মানে নিউটন, সরণ মানে মিটার, অর্থাৎ নিউটন মিটার যাকে বলা হয় জুল। আবার সিজিএস এ বলতে পারো তুমি ডাইন এবং সেমি, ডাইন সেমিকে বলা হয় আর। এটা হয়ে গেল কার্যের তোমার একক, হয়ে গেল কার্যের একক করে নিলাম, আধা একক লিখে নেবে। এবার আমরা যেটা করবো সেটা হলো ক্ষমতা। ক্ষমতা মানে কার্য করার হার, মানে রেট অফ ডুইং ওয়ার্ক, মানে তুমি সময়ের সাপেক্ষে কতটা কাজ করতে পারছো, মানে যত কম সময়ে তুমি যত বেশি কাজ করতে পারবে তত বেশি তোমার ক্ষমতা। কাজ করার হার মানে বোঝাচ্ছে যে একটা কোনো কাজ তোমাকে দেওয়া হলো, তোমার বন্ধুকে দেওয়া হলো, তুমি যদি তোমার বন্ধুর থেকে আগে করে ফেলো মানে কম সময় করতে পারো, কারণ হার মানে বাই টাইম, বাই টাইম মানে পিছের টাইমটা যত কম হবে তোমার ক্ষমতাটা তত বেশি হবে। অর্থাৎ কার্য করার হারকে বলা হয় w/t, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা p, p ইকুয়াল টু w/t, মানে যত কম সময়ে তুমি যত বেশি কাজ করতে পারবা সেই সময়ের রেটকে বলা হয় ক্ষমতা। দ্যাট ইজ ইকুয়াল টু w মানে আমরা জানি আমি f ইনটু s বাই t, আবার f যদি রেখে দিই s বাই t কে বলে সরণ বাই সময়কে বলে তোমার বেগ, দ্যাট ইজ পাওয়ার ইকুয়াল টু f ইনটু v, মানে বল ইনটু ওর মধ্যে তৈরি হওয়া বেগ, এটাকে বলা হয় পাওয়ার। ক্ষমতা, ক্ষমতার একক কি তাহলে কার্য করার হার মানে জুল পার সেকেন্ড, আবার যদি সিজিএস নেই তাহলে আর্ক পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, আর আর্ক পার সেকেন্ডকে বলা হয় তোমার আর্ক পার সেকেন্ডকে আর্ক পার সেকেন্ড বলে, একে কিছু বলা হয় না, কিন্তু জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়, এটা মনে রাখবে। হয়ে গেল, তাহলে ক্ষমতা আমাদের শেষ হয়ে গেল, এগুলো বললাম। দ্য ফাইনাল টপিক যেটা সেটা হলো শক্তি, যে শক্তি নিয়েই আমাদের মেইনলি গোটা চ্যাপ্টারটা রয়েছে। শক্তি, শক্তি কাকে বলে? শক্তি হলো কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। সামর্থ্য মানে দম, মানে বলতে চাইছি তুমি একটা কার্য করতে পারবে কি পারবে না, এর উত্তর যদি হ্যাঁ হয় দ্যাটস মিন তোমার সেই কার্যটা করার শক্তি আছে। উত্তর যদি না হয় তাহলে তার তোমার সেই কার্যটা করার শক্তি নেই। একটা কার্য পারবো কি পারবো না, এই উত্তরটাই হলো তোমার শক্তি, মানে কার্য করার দমটা যদি থাকে বা সামর্থ্যটা যদি থাকে তাহলে তুমি সেই কাজটা করার শক্তি আছে। কার্য করার সামর্থ্য শক্তি কিন্তু, আর কার্য করার হার ক্ষমতা, ক্ষমতার শক্তি কিন্তু এক নয়। ক্ষমতা মানে একটা কাজ তুমিও পারবে তোমার বন্ধুও পারবে, দ্যাটস মিন তোমরা দুজনের মধ্যে কাজটা পারার সামর্থ্য আছে, দ্যাটস মিন তোমরা দুজন বন্ধুরই কাজটা মানে করার শক্তি সমান। কিন্তু তবুও যদি তোমার বন্ধু কাজটা তোমার থেকে আগে করতে পারে তার মানে তোমার বন্ধুর ক্ষমতা বেশি বা তোমার ক্ষমতাটা কম। ক্ষমতা আলাদা জিনিস, কার্য করার সামর্থ্য আলাদা জিনিস। এবার তাহলে কার্য করার সামর্থ্যটাকে ম্যাথমেটিক্যালি বা ওটাকে ভ্যালুয়েশন করবো কি করে, ওই কার্যটাকে তখন বলা হয় শক্তি। মানে শক্তি অ্যাকচুয়ালি
কার্যই। কিন্তু যদি তুমি কার্যটা করতে পারো, তুমি যদি একটা কোনো কার্য করতে পারো, তাহলে তোমার সেই কার্য করার শক্তিটাই হলো তোমার শক্তি, মানে সামর্থ্যটাই হলো শক্তি, এবং সেই শক্তিটার ভ্যালু কত? ওই কার্যটাই, যে কার্যটা পরিমাণ তোমাকে করতে হবে সেই কার্যটাই হলো তোমার শক্তি। এটা খেয়াল রাখবে, হয়ে গেল? এটা হলো তোমার শক্তি। এবার শক্তি অনেক রকমের হয়, সব থেকে মেন শক্তি যেটা হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? মানে হলো যান্ত্রিক কার্য। যান্ত্রিক কার্য বলতে বোঝায় কোনো বস্তুর আকার, আকৃতি, অবস্থার পরিবর্তন ইত্যাদি, তারপরে চলা ফেরা, গতিশীলতা ইত্যাদি মিলে একটা ব্রাঞ্চ অফ শক্তিকে বলা হয়। মানে এইসব কাজগুলো করার সামর্থ্য থাকলে তাকে বলা হয় তার মধ্যে যান্ত্রিক শক্তি রয়েছে। আরো যেসব শক্তি রয়েছে সেগুলো তাপ শক্তি, আলো শক্তি ইত্যাদি, শব্দ শক্তি এক্সেট্রা এক্সেট্রা। শব্দ করার সামর্থ্য থাকলে তার শব্দ শক্তি রয়েছে, এরকম ভাবে ভাবতে পারো। মানে আলো দেওয়ার সামর্থ্য থাকলে সেই বস্তুটার আলোক শক্তি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো তোমার শক্তি। আমাদের এখানে মেইনলি যেটা করতে হবে সেটা হলো যান্ত্রিক শক্তি। এবার যান্ত্রিক শক্তি আবার দু রকমের হয়, একটা স্থিতি শক্তি, একটা গতি শক্তি। এবার স্থিতি শক্তি কাকে বলে? তোমার আকৃতি, আকার, অবস্থার পরিবর্তন, মেইনলি এই তিনটায়। কি বললাম? আকার, আকৃতি, অবস্থার পরিবর্তন, এই তিনটার জন্য যে সামর্থ্য প্রয়োজন সেই সামর্থ্যটাকে বলা হয় স্থিতি শক্তি। আর গতি শক্তি কি? জাস্ট মুভমেন্ট, মানে চলাফেরা করার জন্য, গতিশীলতার জন্য, গতি ও ধর্ম বজায় রাখার জন্য যে শক্তির বা যে কাজ করার সামর্থ্য প্রয়োজন তাকে বলা হয় গতি শক্তি। তো আমরা এবার একটা একটা করে করবো। প্রথমে আমরা গতি শক্তিটাই করি, তারপরে স্থিতি শক্তি করবো। গতি শক্তি। গতি শক্তি মানে হলো গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য প্রয়োজন তাকে বলা হয় গতি শক্তি। বা গতিশীল কোনো বস্তুকে যদি আটকাতে চাই, তাহলে ওই যে গতিশীলতা ছিল বলে ওর মধ্যে যে শক্তি ছিল সেই শক্তির বিরুদ্ধে আমাকে আটকাতে হয়, সেই শক্তিটা হলো গতিশক্তি। সাপোজ একটা কোনো বস্তু কোনো এন ভরে রয়েছে, আমি এমন গতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করবো। এন ভরে রয়েছে, মনে করো ইউ বেগে চলছিল, তুমি ওর উপর বল প্রয়োগ করলে এফ উল্টো দিক থেকে, তাহলে ওর মন্দন সৃষ্টি হলো এ, তারপরে কিছুক্ষণ পরেও থেমে গেল, মানে জিরো হয়ে গেল কন্টিনিউ। তাহলে তুমি যে বল প্রয়োগ করলে সেটা কি হলো? তার উপর মন্দন সৃষ্টি করলো এবং তার গতিশীলতার ধর্মটাকে বিঘ্নিত করলো। মানে গতিশীল যে শক্তিটা ছিল, মানে গতিশীল থাকার জন্য যে শক্তিটা ছিল, সেই শক্তির বিরুদ্ধে তুমি শক্তি অ্যাপ্লাই করলে, মানে তোমার শক্তিটা এই গতি শক্তিটাই। তাহলে সেটা করার জন্য যে কার্যটা করলে সেই কার্যটাই তোমার গতি শক্তি। দ্যাট ইজ এফ ইন্টু কি বলবো এস, তার যতটা স্মরণ ঘটিয়েও থেমেছে সেটা হলো তোমার গতি শক্তি। তাহলে এফ ইন্টু এস, আবার এফ মানে আমরা জানি এম এ ইন্টু এস। এবার আমরা যদি এইটুকু ডেটা থেকে আমি দেখি, তাহলে আমি একটা সমীকরণ অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এবার এখানে যেহেতু মন্দন হয়েছে তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2as। ওকে, এবার আমি দেখি যে অন্তিম বেগ শূন্য, তাহলে শূন্য ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, that is 2as equal to u square, that is as equal to u square by 2। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে m into u square by 2, that is equal to half m u square। that is হলো যে আমি গতিশীল বস্তুকে থামানোর জন্য যে শক্তি অ্যাপ্লাই করলাম সেটা হলো হাফ এম ইউ স্কোয়ার। এটা হলো তোমার গতি শক্তি। আবার এটাকে অন্যভাবে করতে পারো, সেটা হলো এটা একটা টেকনিক, এটা মনে রাখো। মনে করো তুমি একটা বস্তু স্থির অবস্থায় ছিল, তুমি তার উপর এফ বল প্রয়োগ করলে, তার ফলে ত্বরণ হলো এ এবং ফাইনালি এস দূরত্ব অতিক্রম করে তার বেগ লাভ করলো ভি। তাহলে সেক্ষেত্রে তুমি যে বল প্রয়োগ করেছো সেই বলটা কি করতে প্রয়োগ করেছো? গতিশীল করার জন্য। দ্যাটস মিন সেই বলের দ্বারা যে সমানটা করেছে এই দুটো গুণ করে যেটা পাওয়া যাবে সেটা কি? গতিশীল হওয়ার জন্য কার্য। দ্যাট ইজ দিস কার্য ইজ তোমার গতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, দ্যাট ইজ দ্য গতিশক্তি। তাহলে এক্ষেত্রে বলতে পারবো এফ ইকুয়াল টু এম ইনটু এ ইনটু এস, বাট এক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, কারণ এখানে ত্বরণ হয়েছে এবং এখানে ইউটা শূন্য, ভিটা রয়েছে। দ্যাট ইজ ভি স্কয়ার ইকুয়াল টু 2as, that is as equal to v square by 2, that is বসিয়ে দিলে m into v square by 2, that is equal to half m v square। তাহলে এটা হয়ে গেল গতিশক্তি। তাহলে ত্বরণ দিয়েও গতিশক্তি বোঝানো যায়, মন্দন দিয়েও গতিশক্তি বোঝানো যায়। যদি কোনো বস্তুকে গতিশীল করতে যাও তাহলে যে শক্তি লাগবে সেটা গতিশক্তি, যদি গতিশীল বস্তুকে থামাতে যাও তাহলে যে শক্তি লাগবে সেটা হলো গতিশক্তি। এবার আমরা যেটা বলেছিলাম হলো কার্য শক্তির উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট, যেটা একটু আগে বলছিলাম যে মনে করো কোনো একটা বস্তু একটা অবস্থান থেকে এর বল প্রয়োগ করায় সে আর একটা অবস্থানে গেল, বক্রপথে গেল, এই অবস্থান থেকে বি অবস্থানে, এবং সাপোজ এর ইনিশিয়ালি কোনো
শূন্য বেগ ছিল না, সাপোজ ইনিশিয়ালি এর একটা বেগ ছিল, সাপোজ v1 ধরলাম বা u ধরতে পারো, এবং ফাইনালি বা va ধরলাম, এবং ফাইনালি এর বেগ হচ্ছে vb সাপোজ। তো এইটা যেহেতু বেগ ছিল এবং বল প্রয়োগ করায় বেগ বৃদ্ধি হয়ে vb হয়েছে এবং এই পথে তার ছোট ছোট সরণ ঘটেছে, ফলে এখানে যে কাজ করেছি সেই কাজ করতে যে সামর্থ্য লেগেছে সেটা কিন্তু এখানে গতিশক্তি। তো যাই হোক, সেটা বিচার করার আগে আমরা স্টার্ট করি। মনে করো যে কোনো একটা জায়গায় পজিশন আমি ds নামে ছোট্ট একটা এরিয়া, মানে ছোট্ট একটা সরণ নিয়ে নিলাম, এবং তার উপর যে F বল প্রত্যেক জায়গায় প্রয়োগ করা হয়েছে, এবং তার উপর যদি F বল প্রয়োগ করা ফলে যদি ds সরণ ঘটে থাকে, তাহলে সেখানে কৃতকার্য dw বলতে হবে হলো F ডট ds, আমরা এটা জানি। ফলে এখানে যদি আমরা w বের করি টোটাল কার্য এখান থেকে এটা, তাহলে আমরা বলবো ইন্টিগ্রেশন a টু b f ডট ds। আবার যদি আমরা জানি f মানে ma, এখান থেকে ইন্টিগ্রেশন a টু b m a ভেক্টর ডট ds। আবার আমরা জানি যদি a ভেক্টর আমি অবকলন বিদ্যা স্টাইলে লিখি তাহলে হবে a টু b m a মানে dv বাই dt এই ডট ds। এখানে এটা গুণ, কিন্তু এটা কিন্তু ডট, কারণ এটা দুটো ভেক্টরের পাশাপাশি লেখা হয়েছে। দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখছি ইন্টিগ্রেশন a টু b m, মন দিয়ে দেখবে জায়গাটা আমি কি করলাম, dt কে ds এর নিচে পাকিয়ে দিলাম, তাহলে dv টা থাকলো ডট ds বাই dt হয়ে গেল। এবার আমি m কে বের করে দিলাম, থাকলো a থেকে b dv ডট ds dt মানে কিন্তু আবার v, বুঝে গেল, তাহলে dv ডট v। এবার dv মানে v ভেক্টরই, মানে বেগের ভেক্টর, আর v তো মানে বেগের ভেক্টর, দুটো সেম, যেহেতু দুটোই বেগ অর্থাৎ তাদের ডিরেকশন সেম, ডট প্রোডাক্ট মানে cos 0 cos 0 1, তাহলে এটাকে লেখা যায় m ইন্টিগ্রেশন a টু b dv ইনটু v, মানে আর ভেক্টরটা লাগবে না। এবার দেখো, যেহেতু আমি ছিলাম প্রথমে কৃতকার্যে a টু b, সেটা আমি চলে আসলাম dv তে, মানে বেগের ইন্টিগ্রেশনে। তাহলে বেগের ইন্টিগ্রেশনে যখন আমি পৌঁছে গেলাম, তখন a পয়েন্টটা বিকাম va, মানে বেগের পয়েন্ট হয়ে গেল ইনিশিয়াল বেগ, আর b হয়ে গেল vv, মানে লিমিটটা কিন্তু আমার পাল্টে বেগে চলে গেল। আগে কৃতকার্যের জন্য a b লিখেছিলাম, এখন কিন্তু সেটা বেগ দিয়ে পাল্টে va vv হয়ে গেল। এবার দ্যাটস মিন এখান থেকে আমরা পেলাম যে কি চলে w ইকুয়াল টু m ইন্টিগ্রেশন va থেকে vv dv ডট v। তাহলে dv ডট v মানে ভিটা আমি আগে লিখছি কারণ এটা এখন নরমাল হয়ে গেছে, তাহলে v dv লেখা যায়, v dv ইন্টিগ্রেশন কি হয় v স্কয়ার বাই 2, বাইরে m আছে। এবার লিমিট বসাবো va থেকে vb। এবার লিমিট বসিয়ে আমি শিখেছি, যখন লিমিট বসানো হয় তখন যে মেইন রাশি সেখানে একবার আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট, দ্যাট ইজ m ব্র্যাকেটে v স্কয়ার বাই 2 মাইনাস va স্কয়ার বাই 2। যদি ভেঙে ভাগ করে দিই তাহলে m v স্কয়ার বাই 2 মানে হাফ, মাইনাস m va স্কয়ার বাই 2 মানে হাফ, দ্যাট ইজ হাফ m vb স্কয়ার মাইনাস হাফ m va স্কয়ার। দ্যাটস মিন এটাকে বলতে পারি আমি a বিন্দুতে তোমার গতিশক্তি মানে ka, সরি b বিন্দুতে b পয়েন্ট kb মানে b পয়েন্ট b বিন্দুতে গতিশক্তি মাইনাস এটা বলতে পারি a বিন্দুতে গতিশক্তি মানে ka। দ্যাটস মিন দেখা গেল যে কৃতকার্য ইকুয়াল টু তোমার গতিশক্তির পরিবর্তন। এটা হলো কার্যশক্তির উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, ভালো মতো দেখে নেবেন। এবার আমরা আরেকটা করবো অ্যাপ্লিকেশন কার্যশক্তির গতিশক্তির, সেটা হলো বোমার বিস্ফোরণ। মনে করো একটা বড় বোমা আছে, সেটা ব্লাস্ট হলো, ব্লাস্ট করার ফলে সব অনেকগুলো টুকরো হবে। আমি আপনাদের দুটো টুকরো নিয়ে যদি আলোচনা করি, দেখা গেলো একটা বড় টুকরো তৈরি হলো, একটা ছোট টুকরো তৈরি হলো। বড় টুকরোটা যে বেগে ছিটকে গেল সেটা ভি, ছোট টুকরোটা যে বেগে ছিটকে গেল সেটা ছোট দেবি। তাহলে বড় টুকরোটা গতিশক্তি হবে কে, যদি বলি k1 বলি তো k1 ইকুয়াল টু হাফ m v স্কয়ার, আর ছোটটা হবে হলো k2 ইকুয়াল টু হাফ m v স্কয়ার। তাহলে যদি আমি k1 বাই k2 করি তাহলে দেখবো k1 বাই k2 ইকুয়াল টু হাফ m v স্কয়ার বাই হাফ m v স্কয়ার। এবার হাফ কেটে গেল, দ্যাট ইজ m v স্কয়ার বাই m v স্কয়ার। এবার আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যে ছোট টুকরোর ভরবেগ যা হবে বড় টুকরোর ভরবেগ সমান হবে, অর্থাৎ mv ইকুয়াল টু mv হবে, সেম সেম হবে। যদি আমি সেটা বসিয়ে দিই এখানে, তাহলে বলতে পারি আমি এখানে যদি সাপোজ আমরা
ছোট হাতের ভি এর মানটা মনে করো বসিয়ে দিলাম, বা বড় হাতের ভি এর মান যেমন একটা বলে হবে, তাহলে বড় হাতের ভি কয়টা হবে, ছোট হাতের এম ভি বাই বড় হাতের এম। যদি বসিয়ে দিই তাহলে এম ইন্টু ভি স্কোয়ার মানে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার বাই ছোট হাতের এম ভি স্কোয়ার, মানে ছোট হাতের ভি স্কোয়ার ছোট হাতের ভি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে এম এম কেটে যাচ্ছে, এখানে এম একটা এম থাকছে, তাই তো? এম ভি স্কোয়ার মানে ছোট হাতের এম ছোট হাতের ভি বাই বড় হাতের এম, এবার তার স্কোয়ার বাই ছোট হাতের এম ভি স্কোয়ার। স্টেপ জাম্প করলে ভুলে যাচ্ছে, এম ছোট হাতের এম স্কোয়ার ছোট হাতের ভি স্কোয়ার বাই ছোট হাত বড় হাতের এম স্কোয়ার বাই ছোট হাতের এম ইন্টু ভি স্কোয়ার। ছোট হাতের এম স্কোয়ার একটা এম কাটলো, ভি স্কোয়ার স্কোয়ার পুরোটা কাটলো, ছোট হাতের একটা এম দিয়ে একটা এম বড় এম নিচে থাকলো, অর্থাৎ হলো ছোট হাতের এম বাই বড় হাতের এম। অর্থাৎ এখান থেকে আমি দেখছি যে k1 বাই k2 ইকুয়াল টু তোমার ছোট হাতের m বাই বড় হাতের m, অর্থাৎ k2 বাই k1 ইকুয়াল টু বড় হাতের m বাই ছোট হাতের m, অর্থাৎ k2 বাই k1 বড় হাতের m বাই ছোট হাতের m মানে হলো গ্রেটার দেন 1 ইজ গ্রেটার দেন 1, দ্যাট ইজ ইকুয়াল টু k2 গ্রেটার দেন k1। এবার k2 কাজ ছিল, k2 ছিল ছোটটা, দ্যাটস মিন ছোট বস্তুটার মানে ছোট টুকরোটার গতিশক্তি বড় টুকরোটার গতিশক্তির থেকে অনেক বেশি হবে। এটা হলো তোমার বোমা বিস্ফোরণের একটা বিশ্লেষণ করলাম, দেখালাম যে দুটো টুকরো ভাগ হয় এবং যে টুকরোটা যত ছোট হয় তার গতিশক্তি তত বেশি হয়, মানে সেটা তত বেশি শক্তিশালী হয়। তাই হলো আমরা এখানে গতিশক্তি শেষ করলাম। এবার আমরা ঢুকবো স্থিতিশক্তিতে। স্থিতিশক্তি দু রকমের রয়েছে, একটা হলো নাম্বার 1 তোমার অবস্থানের জন্য। অবস্থান বলতে বোঝায় মেইনলি যেটা, সেটা হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি মানে তুমি যদি কোনো একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে নিয়ে যাও, তাহলে তার কি হয়, একটা অবস্থার পরিবর্তন হলো, তার ফলে তার মধ্যে যে শক্তিটা সঞ্চয় হয় সেটাই হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। মানে মনে করো তুমি একটা বস্তুকে নিচ থেকে গ্রাউন্ড থেকে এই উচ্চতায় নিয়ে গেলে একটা এম বলের বস্তুকে, তো তুমি অভিকর্ষ অবশ্যই এম জি বলের বিরুদ্ধে ওকে উপরের দিকে নিয়ে গেলে, তাহলে সেই সময় তুমি যে বলের বিরুদ্ধে কাজ করলে সেই বলটা হলো এম জি, মানে তোমাকে এম জি বল দ্বিতীয় প্রয়োগ করতে হবে উল্টো দিকে এই বলের বিরুদ্ধে, এবং তার ফলে তোমার যে সরণটা ঘটলো সেটা হলো এইচ, ফলে তুমি যে কার্যটা করলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস দ্যাট ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এইচ দ্যাট ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এটা হলো তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে যে তোমার ওই কার্য, অর্থাৎ এটাকে বলা হয় অভিকর্ষ স্থিতিশক্তি। যদি কোনো বস্তুকে উপর থেকে নিচে নামানো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার এমজি বলের দ্বারাই কার্য হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার কাজটা হবে মাইনাস এমজি মানে নেগেটিভ, অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু নেগেটিভ হতে পারে। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু তোমার পথের উপর নির্ভরশীল নয়। কি করে বুঝবো? মনে করো যদি একটা নততল বরাবর একটা বস্তুকে আমি ওপরের দিকে নিয়ে যাই, বস্তুকে যদি আমি এফ বল প্রয়োগ করে ওপরের দিকে নিয়ে যাই, তো যাই হোক যখন আমি এটাকে নিয়ে যেতে চাইছি তখন এমজি এদিক কাজ করছিল, এটা যদি থিটা হয় তার একটা কম্পোনেন্ট হবে এদিকে, এটা থিটা হলে আমরা জানি এটাও থিটা, দ্যাট ইজ এমজি কস থিটা, আর এদিকটা হলো এমজি সাইন থিটা। মানে আমরা আগের ক্ষেত্রে এমজির বিরুদ্ধে কাজ করছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের দেখতে হয় যে আমি এই যে বলটা প্রয়োগ করে তাকে সরণ ঘটাতে চাইছি সেটা হলো এমজি সাইন থিটার বিরুদ্ধে, অর্থাৎ আমরা এখানে বল যেটা প্রয়োগ করছি সেটা হলো এমজি সাইন থিটা, এবং তাতে আমি সরণ ঘটাবো এ থেকে বি সি, তাহলে এমজি সাইন থিটা, তাহলে কার্য হবে ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এ বি দ্যাট ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা ইন্টু এ বি। হলো, এবার দেখো আমি যদি সাইন, এটা যদি থিটা হয় আর এখানে যদি সাইন থিটাটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি এমজি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত বিসি, অতিভুজ কত এস এবি, তাহলে বিসি বাই এবি ইন্টু এবি। দেখো এবি এবি কিন্তু কেটে যাচ্ছে, তাহলে বাকি হলো এমজি ইন্টু বিসি, এমজি ইন্টু বিসি মানে কিন্তু এই উচ্চতাটা যে হাইট পর্যন্ত আমি নিয়ে যাবো এইচ, তাহলে দেখা গেল যে অভিকর্ষ স্থিতিশক্তির ভ্যালুটা কিন্তু সেই এমজি এইচই দাঁড়ালো, অর্থাৎ এটি কিন্তু পথের উপর নির্ভরশীল নয়। এই হয়ে গেল তোমার অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি নেগেটিভ হতে পারে সেটা বললামই, যদি আমি কোনো একটা মাটি থেকে গর্ত করে তার ভেতরে যদি বস্তুটাকে নিয়ে যাই তাহলে কিন্তু সেটা আমরা অভিকর্ষ বলের দ্বারাই কার্য করবো, সেক্ষেত্রে কিন্তু সেটা নেগেটিভ হবে। হয়ে গেল লাস্ট, আজকের মতো লাস্ট
তারপর আমরা শক্তির পরিবর্তন পরের ক্লাসে করবো। সেটা হলো আকৃতি। আকৃতির জন্য সব থেকে স্পেশাল হলো স্প্রিং। যদি একটা স্প্রিংকে আমরা চেপে ছোট করতে চাই তাহলে কিন্তু তার মধ্যে স্থিতিশক্তি জমা হয়, বা যদি আমি কোনো স্প্রিংকে বড় টানতে চাই, বড় করতে চাই, তখন কিন্তু তার মধ্যে স্থিতিশক্তি জমা হয়। যখন ছেড়ে দিই তখন সেই স্থিতিশক্তিটা খরচা করে কিন্তু গতিশক্তি তৈরি হয়। তাহলে সেই স্থিতিশক্তিটা কত আমরা দেখবো। মনে করলাম কোনো একটা স্প্রিংকে আমি চেপে সংকুচিত করার চেষ্টা করছি। যখনই আমি কোনো স্প্রিংকে চেপে সংকুচিত করার চেষ্টা করবো তখন কিন্তু আমরা তার স্থিতিস্থাপকতার বিরুদ্ধে গিয়ে করবো। অর্থাৎ যখনই আমি কোনো স্থিতিস্থাপকতার চ্যাপ্টার আমরা শিখবো, যে যখনই কোনো স্প্রিংকে আমরা চেপে ছোট করতে চাইবো তখন কিন্তু তার মধ্যে অটোমেটিক একটা বল আসবে যেটা ওকে ছোট হতে দেবে না, যেটাকে বলা হয় প্রত্যানায়ক বল। কি বলা হয়? প্রত্যানায়ক বল। এবং আমি যত বেশি বল প্রয়োগ করবো সেই প্রত্যানায়ক বলটা কিন্তু তত বেশি অ্যাপ্লাই হবে। এবার আমি বল প্রয়োগ করা মানে যেটাকে সেটাকে যত ছোট করার চেষ্টা করবো, মানে তার যতটা স্মরণ ঘটানোর চেষ্টা করবো, বড় করি আর ছোট করি, বড় করলেও স্মরণ হয়, ছোট করলেও স্মরণ হয়, তাহলে তত বেশি কিন্তু প্রত্যানায়ক বলটা কাজ করবে। সেই প্রত্যানায়ক বলটা তাহলে প্রপোর্শনাল টু এক্স হয়, মানে আমি যত বল প্রয়োগ করবো তার সাথে প্রপোর্শনাল হয়, এফ ইকুয়াল টু কে এক্স হয়। এবং প্রত্যানায়ক বলটা কিন্তু আমার বলের উল্টো দিকে হয়, মানে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়। এবং এটা যদি প্রত্যানায়ক বল হয়, এর বিরুদ্ধে আমি যে বল প্রয়োগ করবো সেটা কিন্তু আবার শুধু কে এক্স, মানে এফ পজিটিভ বল। তাহলে আমি সেই বলটা দেবো এবং তার ফলে কিন্তু ওর স্মরণ খুব আস্তে আস্তে হয়। মনে করলাম স্মরণটা হলো ডিএক্স, তাহলে যে কার্যটা হবে ডব্লিউ ডিডব্লিউ ইকুয়াল টু সেটা হলো কে এক্স ইন্টু ডিএক্স। এবার আমার যে মেন উদ্দেশ্য সেটা হলো একদম ছোট করা, বা ওটা যদি মনে করো যে এক্স 0 থেকে বা x1 থেকে x2 করা, বা 0 থেকে x করা, যে কোনো ভাবতে পারো, বা 0 ছিল সেখান থেকে x করা, যে কোনো একটা ইন্টিগ্রেশন করতে পারো। তাহলে w ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন kx dx, 0 to x করতে পারো বা x1 থেকে x2 করতে পারো। তাহলে এখান থেকে দাঁড়াবে হাফ k x স্কয়ার। আচ্ছা ভেঙে করে দেখাচ্ছি, k বেরিয়ে যাবে, x এর হলো x স্কয়ার বাই 2, লিমিট বসিয়ে দিলে 0 to x, ইট ইজ k, প্রথমে x স্কয়ার বাই 2 মাইনাস 0, দ্যাট ইজ হাফ k x স্কয়ার হয়ে গেল। আবার যদি তুমি x1 থেকে x2 করো তাও হবে, এখানে w ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন x1 থেকে x2 kx dx, দ্যাট ইজ হাফ k x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। এই হয়ে গেল স্প্রিং এর দরুন কৃতকার্য বা আকৃতির দরুন তোমার স্থিতিশক্তি। এই হয়ে গেল আমাদের স্থিতিশক্তি। এখানে মোটামুটি আজকে শেষ করছি। এর পরের ক্লাসে আমরা শক্তির পরিবর্তন শিখব।